দর্শক আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি ইন্দ্রাণী নিশি স্বাগত জানাচ্ছি এক্সপার্ট ডিশওয়াশ নিবেদিত রান্না বান্না অনুষ্ঠানের আজকের এপিসোডে। দর্শক আজকে একটা গল্প শোনাই। এই সময়কাল থেকে ঠিক 150 বছর আগে কলকাতার শিয়ালদা থেকে পদ্মা নদীর দক্ষিণ ঘাট পর্যন্ত রেলওয়ে যোগাযোগ শুরু করে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে। ফলে কলকাতা থেকে ঢাকায় আসতে হলে অবশ্যই চাপতে হতো ট্রেনে এবং শেষ স্টেশনের নাম ছিল গোয়ালন্দ ঘাট। আর গোয়ালন্দ ঘাটে নেমে সেখান থেকে স্টিমারে চেপে পদ্মা পাড়ি দিলেই নারায়ণগঞ্জ এবং সেখান থেকে সোজা ঢাকা। যার কারণে ওই জায়গাটাতে একদিকে যেমন ট্রেনের যাত্রী এবং অন্যদিকে স্টিমারের যাত্রী সব মিলিয়ে যেন মুখরিত থাকতো পুরো এলাকাটা। আর সেই স্টিমারেই পরিবেশিত হতো বিখ্যাত একটি রেসিপি, গোয়ালন্দ স্টিমার কারি নামে পরিচিত ছিল। আর এই রান্নার গন্ধে রীতিমতন ম করতো পুরো জায়গাটা। দর্শক যে রান্নার গল্প এতক্ষণ ধরে বলছি, আজকে কিন্তু সেটাই আমরা তৈরি করে দেখাবো। আর যিনি রান্না করে দেখাবেন তার কথা তো বলতেই হয়, সাথে রয়েছেন প্রিয় শেফ আলভি রহমান। আর তাকে নিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। ওয়েলকাম টু দ্য শো ভাইয়া, কেমন আছেন? অনেক ভালো আছি। এক্সপার্ট রান্না বান্না তো আমার ভালোবাসার একটা জায়গা। তো এই পরিচিত জায়গাতে আবার অনেকদিন পর আসলাম অতিথি হয়ে, অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। আপনি কেমন আছেন? আমি খুবই ভালো আছি। বাগেরহাটের ছেলে আপনি। আমি যদি ভুল না করে থাকি, যে স্টিমারের কথা আমি বলছি সেটা তো সেই সময়টাতে ওই এলাকাটাও ক্রস করে যেত। এক্স্যাক্টলি, দক্ষিণাঞ্চলটা ক্রস করে যেত। আর যে রেসিপির কথা বলছি এটা একটু জানতে চাই, এইটা তো সেই সময় আসলে কোনো বাবুর্চি বা শেফ তারা তো রান্না করতেন না, সেখানকার স্থানীয় মানুষ যারা ওখানে জার্নি করতেন তারাই করতেন। এই রেসিপির গল্পটা একটু শুনতে চাই ছোট করে। এই রেসিপি আপনি তো স্টোরিটা বলে দিলেন। তো এটার স্পেশালিটি যেটা হচ্ছে কুচো চিংড়ি যেটা আছে ওটার পেস্ট ব্যবহার করা হতো। আচ্ছা, এটা ওয়ার শোনা যাচ্ছে যে কুচো চিংড়ি কিভাবে মুরগিতে ব্যবহার করা হয়, বাট আমি যখন রান্নাটা করব তখন যে একটা স্মেল আসবে আপনি তখন বিমোহিত হয়ে যাবেন। আর এই রান্নাটা বেসিক্যালি করতো ওখানে যে মাঝিরা থাকতো তারা রান্না করতো। আর পরবর্তীতে যখন স্টিমারে যখন হচ্ছে ইংরেজরা যাওয়া আসা শুরু করলো তখন ইনগ্রেডিয়েন্টসের একটু হেরফের হয়। তো আমি যখন রান্না করব তখন আমি এটার স্টোরিটা পুরোটা বলে দিব। অফকোর্স আমরা তো সেই গল্পটা ওখানেই শুনবো। আরো একটা রেসিপি তো আপনার কাছ থেকে পাবো আজকে, সেটা কি? সেটা হচ্ছে আমি শিউলি পাতা বাটা দিয়ে বেগুন করছি, এবং এটাও ট্র্যাডিশনাল একটা আইটেম, এবং এটা জমিদারি পিরিয়ড যখন ছিল ব্রিটিশ আমলের তখন এটা করা হতো, স্পেশালি চিটাগংয়ের ওদিকে এটা করা হতো। আচ্ছা, তো এটা কোন সময় কিভাবে করা হতো সেটাও আমি রেসিপি প্রিপেয়ার করতে করতে আমি বলবো। খুবই ইন্টারেস্টিং। দক্ষিণ পূর্ব আর দক্ষিণবঙ্গের দুইটা রেসিপি আপনার কাছ থেকে পাবো। আমার কিন্তু আর দেরি হয়েছে না, কারণ পরের রেসিপিটার নামটাও খুবই ইন্টারেস্টিং। তাহলে বাকি কথা হয়ে যাক আমাদের কিচেনে। অবশ্যই। আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত কিচেনে। আর প্রথমে আমরা দেখছি যেহেতু চিকেন রয়েছে, বুঝতে পারছি গোয়ালন্দ স্টিমার চিকেন। তো তৈরি করতে কি কি লাগছে? তো এখানে আমি দেশি মুরগি নিয়েছি। তো অথেন্টিক রেসিপিতে যেটা করতো একটা মুরগিকে 16 ভাগ করা হতো। আচ্ছা, আর এখানে হচ্ছে আমি যেটা বলেছিলাম শুরুতে, কোর ইনগ্রেডিয়েন্টস হচ্ছে আমাদের চিংড়ি মাছ বাটা, কুচো চিংড়ির পেস্টটা রেখেছি, আর এটা আমরা মাস্টার্ড অয়েল দিয়ে করব। সেই সাথে লাগছে আমাদের পেঁয়াজ, আলু লাগছে, তারপরে এখানে আমরা কিন্তু সব বাটা মশলা ব্যবহার করছি। তো এখানে আমার মরিচ বাটা আছে, এখানে আছে হলুদ বাটা, আদা বাটা, জিরা বাটা, লবণ আমরা দিচ্ছি স্বাদ মতো, আর সুগার লাগছে, আর টমেটো আছে আমাদের। ওকে, আমরা তাহলে শুরু করি রান্না বান্না। তো প্রথমে আমরা এটা ম্যারিনেশন করে নিব। মুরগিটা 16 পিস করা হয় বললেন, এর পেছনে কি বিশেষ কোনো কারণ আছে? এটা তো হচ্ছে ওনারা ইনস্ট্যান্ট রান্না করতো, 16 পিস করাতে যেটা হতো এটা সিদ্ধ হতো তাড়াতাড়ি। আর এখানে বিভিন্ন শ্রেণীর মানুষজন থাকতো, তো এখানে ওনাদের কষ্টের ব্যাপারটাও মাথায় রাখতে হতো, এই জন্য ওনারা 16 পিস করতেন আর কি। এখানে আমি আলুটা ডুমো করে কেটে নিচ্ছি। আলুটা কিন্তু আমরা হচ্ছে খোসা সহই দিব, অথেন্টিক রেসিপিতে খোসা সহই ওনারা এবং একটু রাফ কাট করে দেওয়া হতো বোধহয়। দর্শক একটা কথা বলতেই চাই, আলু কিন্তু আমাদের একেবারে খাঁটি বাংলাদেশি কোনো সবজি নয়, নিশ্চয়ই জানেন, পর্তুগিজ একটা সবজি। কিন্তু আলু আমরা এত চমৎকারভাবে ওন করে নিয়েছি, সেটা ভর্তা হোক, বিরিয়ানিতে হোক কিংবা কারিতে, সবখানে মানে আলুর অনবদ্য এক অবদান আমি বলবো। এক্স্যাক্টলি। এবং আপনি আলুর ইতিহাসের কথা বললেন, টমেটোর ক্ষেত্রেও কিন্তু সেম। টমেটো কিন্তু হচ্ছে আমাদের ভারতীয় উপমহাদেশে এসেছে কিন্তু পর্তুগিজদের হাত ধরে। তো পর্তুগিজরা যখন মুঘল আমল বাণিজ্য করার জন্য যখন আসলো তখন থেকেই ওনারা এখানে চাষাবাদটা শুরু করে টমেটোর। এবং আমাদের মুঘল যে খাবারগুলা সেগুলো যদি ইতিহাস দেখেন সেখানে দেখবেন হচ্ছে টমেটোর ব্যবহার কিন্তু অনেক। আর একটা টমেটো আছে, এটা আমরা রান্নার সময় দিয়ে দিব। আচ্ছা, অনিয়ন দিচ্ছি। পেঁয়াজ আমরা মোটামুটি কয়টা নিচ্ছি? দুটো। এখানে আমরা দুটো পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর বাকি পেঁয়াজটা আমরা দিব আমরা যখন রান্না করব তখন। মানে আমি দেখে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে সবকিছু একসাথে দিয়ে মেখে দেন চুলায় চাপিয়ে দেয়া। এক্স্যাক্টলি।
এটা স্টুডেন্ট লাইফে আমরা খুব করতাম, যেটা দেখা গেল যে ঝটপট রান্না করে যদি কিছু খেতে হয়, সেটা খিচুড়ি হোক মুরগি হোক, সব মশলা একসাথে মেখে দিয়ে চুলায় বসিয়ে দাও, মানে পানি টানি দিয়ে। এখানে আমরা মরিচ বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো, হলুদ বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো, দিয়ে দিচ্ছি আদা বাটা, এটাও আমরা 1.5 চা চামচের মতো দিয়ে দিচ্ছি, জিরা বাটা, জিরা বাটা একটু বেশি দিচ্ছি 2 টেবিল চামচের মতো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কিছুটা, খুবই কম দিব আমরা, রান্নার সময় বাকিটা দিতে হবে। এবার এটা আমি মেখে নিব খুব ভালোভাবে হাত দিয়ে, এবং খুব চেপে চেপে আমার এটা মাখাতে হবে, এটা ভালো করে ঢুকে যায়। অনেক সময় দেখে কাঁটা চামচ বা একটু হেভি কিছুতে যে চিকেনটা থেতো করে নেওয়া হয় বা একটু কেচে নেওয়া হয়। আমরা যেহেতু চিকেনটা খুব ছোট ছোট পিস করছি, তো আমাদের আলাদা করে কেচে নেওয়ার দরকার নেই। আর এই চিকেনটা মেরিনেশন আমরা অন্তত 4 থেকে 5 ঘন্টা করে রাখলে ভালো হয়, বাট সময় স্বল্পতার কারণে আমরা এটা মোটামুটি মেখেই আমরা চুলায় দিয়ে দিচ্ছি। ওই সময়টায় আমরা যদি বলি যে সময়কার রান্নার কথা বলছি, যে সব সময় লোক আসতে থাকছে, কন্টিনিউয়াসলি চুলা জ্বলছে, তো তখন বোধহয় মানে বেশিক্ষণ মনে হয় না মেরিনেশন করার আসলে সুযোগ থাকতো। সেরকম সময় সুযোগ হতো না, কিন্তু ব্রিটিশদের যে রেসিপি ছিল সেখানে কিন্তু ওনারা হচ্ছে ওনাদের প্রেফারেন্সই ছিল যেটা মেরিনেশন করে রাখা। এক্স্যাক্টলি, ইভেন আমি এখানে পেঁয়াজ ব্যবহার করেছি, তো তখন কিন্তু এই রান্নার শুরুটা কিন্তু হয়েছিল তখন কিন্তু পেঁয়াজের ব্যবহার ছিল না, কারণ সনাতনী ধর্মাবলম্বীরা ওনারা কিন্তু পেঁয়াজ যেহেতু খেত না, ওটার একটা ব্যাপার ছিল। কিন্তু যখন ব্রিটিশরা আসা যাওয়া শুরু করলো, তাদের প্রেফারেন্সের জন্য কিন্তু এখানে পেঁয়াজ ব্যবহার করা হতো। এবং পেঁয়াজের আরেকটা জিনিস আমরা শুনেছি, যশোরে শুকনো করে যে চুই ঝালের খাসির মাংস যেটা করা হয়, আমি এটা রিসেন্টলি জেনেছি ওতে নাকি স্টিল পেঁয়াজ ব্যবহার করা হয় না, কারণ অনেক সময় ধারণা করা হয় যে সময় এই রান্নাগুলো শুরু, ওখানে প্রিজার্ভ করার ব্যবস্থাটা তো অতটা স্ট্রং ছিল না, পেঁয়াজের কারণে কিন্তু খাবার অনেক সময় দ্রুত নষ্ট হয়ে যেতে পারে, এইটাও একটা ভয়। বাটা মশলার একটা মজার জিনিস, আমি এই দূর থেকে স্ট্রং একটা ঘ্রাণ কিন্তু পাচ্ছি কাঁচা স্পাইসের। চুলাটাকে আমরা গরম দিয়ে দিব। হ্যাঁ, এটা আমার মাখানো হয়ে গিয়েছে। তো এখানে আমি 1/4 কাপের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজ এবং টমেটো একসাথে দিয়ে দিচ্ছি পুরোটা। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে টমেটো এবং পেঁয়াজের সংস্পর্শে সেটার পানিটা যাতে ছাড়ে। খুব বেশি ভাজার দরকার নাই, কিছুটা নরম হয়ে আসলে নরম হয়েও গেছে করে চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা আমরা হালকা করে একটু ভেজে নিব, এরপরে আমরা আলুগুলো দিয়ে দিব। আমি রান্নাটা দেখতে দেখতে না মানে সেই সময়টায় যেন কিছুক্ষণের জন্য হারিয়ে যাচ্ছি। শুরুতে যেরকম বলেছিলাম একটা ঘ্রাণ বেরোতো, ভাবছি যে কত কবি সাহিত্যিক, কত বিখ্যাত জন কিংবা রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা এই রুটটা দিয়ে গেছেন, তারা তো নিশ্চয়ই এই খাবারটা খেয়েছেন। এবার আপু আলুগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমরা দর্শক কিন্তু খুব বেশি তেল ব্যবহার করিনি, এটা মানে এটার কারণ কি? কারণ আমরা যে মানে রসিয়ে কষিয়ে যে সব খাবার খাওয়া যায়, সেটা ভুনা আইটেম হোক, মাছ বা মাংস, আমরা দেখি তেলের ব্যবহারটা একটু বেশি থাকে, মানে সেই তুলনায় এখানে খুবই অল্প তেল। তেলটা কম দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমরা টমেটো ব্যবহার করছি, টমেটোর সাথে যখন আমাদের কোনো মিট বেসড আইটেম যখন যায়, কেমিক্যাল রিঅ্যাকশনের ফলে কিন্তু এটা সিদ্ধ হতে কিন্তু টাইম খুব কম লাগে। ওকে, আর আলাদা করে কষানোরও দরকার নাই, টমেটোর জন্য কিন্তু আমাদের যে মাংসের যে একটা র স্মেল থাকে সেটা কিন্তু রিডিউস হয়ে যায়। হ্যাঁ, তো তার মানে আমরা মোটামুটি একবার পানি দিয়েই আমাদের রান্নাটা হয়ে যায়। টমেটো তো মোটামুটি ভেজে নিয়েছে আলু সহ। এই পর্যায়ে আমাদের যে রিমেইনিং যে স্পাইসেস গুলো ছিল, এটার সাথে আমি সামান্য পানি ব্যবহার করব। পানি দিয়ে এটা আমরা এখানে অ্যাড করে ঢেকে রাখবো রান্না হওয়ার জন্য। এবং শুরুতে লবণ যেহেতু কম দিয়েছিলাম, এখন স্বাদ মতো বাকি লবণটুকু দিব। আলু রয়েছে, টমেটো রয়েছে, একটু ঝোল অ্যাড হচ্ছে। হ্যাঁ, পর্যায়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। এই তরকারিটা কি একটু ঝোল ঝোল হয় নাকি মাখা মাখা? ঝোল ঝোল হয়। ঝোল ঝোল হয়। আর যেহেতু আমরা কষাইনি, মুরগির ভেতরেও অনেকটা জুস রয়েছে, পানিটাও বেরোবে। হ্যাঁ,
তো আমরা এটা মোটামুটি কতক্ষণ ঢেকে এটা আমরা মোটামুটি 15 মিনিটের মতো ঢেকে রাখলেই হবে। ঘ্রাণ কিন্তু আমি পাচ্ছি ঢাকনা দেয়া থাকা সত্ত্বেও। আমরা দেখি এবার কতদূর কি এগোলো। আমাদেরটা বলেছিলাম বিরতির আগে যে 70% সেদ্ধ হতে হবে, 70% কিন্তু সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এবার যেটা করব আমরা 1 চা চামচের মতো চিনি দিয়ে দিব স্বাদের ব্যালেন্সের জন্য। অথেন্টিক রেসিপিতে কিন্তু ওরা ওই সময়টাই কিন্তু আখের গুড় কুচি করে ব্যবহার করতো। তো অনেক সময় দেখা যায় যে বাসায় আখের গুড় পাওয়া যায় না বা নেই, অ্যাটলিস্ট চিনিটা अवेलेबल থাকে। এক্স্যাক্টলি, তো আমরা এটাই ব্যবহার করছি আজকে। আর লাস্টে দিয়ে দিচ্ছি যেটা আমাদের স্টার ইনগ্রেডিয়েন্ট বলেছিলাম, কুচো চিংড়ির পেস্ট। দেখতে অনেকটা ডাবের শাঁসের মতন লাগছে। এটা আমি পাটায় বেটে নিয়েছি, এইজন্য এত সুন্দর একটা টেক্সচার এসেছে। তো গ্রাইন্ডার বা ব্লেন্ডারে না করে যদি পাটায় বাটা যায় তাহলে সেটা আরো ভালো হয়, মিহি হয়। এক্স্যাক্টলি। এটা আমরা ঢেকে রাখবো আর 2-3 মিনিটের মতো। আপনি বলেছিলেন এই রান্নার পেছনের আরো কিছু স্টোরি আছে যেটা আমাদেরকে বলবেন, এই ফাঁকে একটু শুনে নিই। আচ্ছা, এই রান্নায় কিন্তু হচ্ছে আলুর ব্যবহার কিন্তু শুরুর দিকে একদমই ছিল না। তো অনেক সময় দেখা যেত কি, অনেক সময় দূরপাল্লার যাত্রীরা যখন বাচ্চাদের নিয়ে যেত, বাচ্চারা বা আলু কিন্তু খুব পছন্দ করে। তো আলুর ব্যবহার কিন্তু ওই সময় থেকেই কিন্তু এসছে। আচ্ছা, তারপরে হচ্ছে সরিষার তেলের ব্যবহার আমি আজকে করেছি, বাট ওই সময় কিন্তু সূর্যমুখী তেলের কিন্তু ব্যবহার হতো। তো সূর্যমুখীর তেল দিয়ে অনেক সময় রান্না করা হতো। স্পেশালি হচ্ছে ব্রিটিশরা যখন হচ্ছে প্রেফার করতো তখন কিন্তু সূর্যমুখীর তেলটা ব্যবহার করা হতো এখানে। ওয়াও, আমাদের বাংলাদেশের আনাচে কানাচে অনেক ঐতিহ্যবাহী রেসিপি কিন্তু রয়েছে। দর্শক, আমাদের প্রত্যেকটা এপিসোডে আমাদের চেষ্টা থাকে আমাদের একেবারে অথেন্টিক রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরার, কারণ আমরা চাই না এই লিগ্যাসিটা নষ্ট হয়ে যাক। তো এটা আপু হয়ে গেছে, এবার আমরা কিন্তু সার্ভ করতে পারি। আমি বার্নারটা অফ করে দিচ্ছি। হ্যাঁ, সুন্দর একটা ঘ্রাণ, আর দেখেই বোঝা যাচ্ছে প্রপারলি কুকড। দূরপাল্লার যাত্রীদের ক্ষেত্রে যেটা হয় যে লম্বা জার্নির ক্ষেত্রে ক্ষুধাটা প্রচুর লাগে, ওই সময় যে কোনো খাবারই খুবই ভালো লাগে। আর সেখানে যদি এত আয়োজন করে যত্ন করে রান্না করা একটা খাবার হয় তাহলে তো আসলে সেই লেভেল মাত্রাটাই অনেক দূর চলে যায়। যেমনটা শুরুতেই বলেছিলাম দর্শক, এই রান্নাটা কিন্তু কোনো দক্ষ শেফের হাত থেকে আমরা পাইনি, কোনো বাবুর্চি সে সময় করতেন না। সেই নদীর ওপরে যারা ভাসমান জীবন কাটাতেন, মাঝি মাল্লা, তারাই কিন্তু এই রান্নার প্রচলনটা শুরু করেন। আর এটার নামই একটা সময় হয়ে গেছিল, যেহেতু স্টিমারে রান্না হতো, গোয়ালন্দ ঘাটের স্টিমারগুলোতে হয়ে গেছিল গোয়ালন্দ স্টিমার কারি। এটা দেখতে এমনিতে খুব সুন্দর, আলাদা করে আমাদের গার্নিশিং এর দরকার নেই। তারপর আমি সামান্য একটু সবুজের ছোঁয়ার জন্য আমি একটু ধনিয়া পাতা কুচি করে দিচ্ছি। তো খুব সহজে কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করে ফেললাম গোয়ালন্দ স্টিমার কারি আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আর দর্শক, এটা আমি ডেডিকেট করছি আপনাদের জন্য। খুবই অল্প ইনগ্রেডিয়েন্টস লাগে এবং যেগুলো আমাদের বাসায় কিন্তু সচরাচর থাকে। আর সাথে যদি একটু দেশি মুরগি অ্যাড করা যায়, স্বাদের মাত্রাটা বেড়ে যায় অনেক গুণে। তো আমরা তৈরি করে ফেললাম খুবই ঐতিহ্যবাহী, যেমনটা বললেন, খুবই স্পেশাল একটা কারি, গোয়ালন্দ স্টিমার চিকেন। এবারে আমরা করব শিউলি পাতায় বাটা বেগুন। আমি ঠিক বলেছি? এটা তৈরি করতে কি কি লাগছে? তো বেগুন লাগছে আমাদের, গোল বেগুন নিচ্ছে আমরা 2টা। হ্যাঁ, 2টা। আর ফোড়নের জন্য আমরা হচ্ছে 5 ফোড়ন এবং তেজপাতা এবং শুকনো মরিচ রেখেছি। আর এখানে হচ্ছে শিউলি পাতা বাটা আছে, এটা একটু প্রসেস করে, এটা আমি রান্না শুরু করতে করতে রেসিপিটা বলে দিব। আর বাটা মশলার মধ্যে আছে আমাদের হচ্ছে আদা বাটা, জিরা বাটা, সরষের তেল দিয়ে আজকে রান্না করছি। ব্যালেন্সিং এর জন্য দিচ্ছি আমরা সুগার আর স্বাদ মতো লবণ। ওকে, ঠিক আছে। তো শুরুতে আমরা বেগুনটা কেটে নিচ্ছি। বেগুনটা একটু বড় করে কেটে নিতে হবে। একটু পুরো করে কাটছি। একটু পুরো করে কাটছি, জি। তো এই রান্নার প্রচলনটা হয় অ্যাকচুয়ালি চিটাগংয়ের ওই সাইডটাতে, যখন জমিদারি প্রথা ছিল। আচ্ছা। তো জমিদাররা যেটা করতেন, ওনারা হচ্ছে বিশেষ বিশেষ দিবসে যখন ওনারা লুচি করতেন, তখন লুচির সাথে পরিবেশন করার জন্য ওনারা এই আইটেমটা খেয়ে থাকতেন অ্যাকচুয়ালি। এবং আমি তো আজকে এই রান্নায় শিউলি পাতা বাটা ব্যবহার করছি। ওনারা কিন্তু অন্যান্যভাবেও কিন্তু শিউলি পাতাটা ব্যবহার করতেন, যেমন ওনারা ডাল বাটার সাথে ওটা একটা পাকোড়া করতেন। তারপরে আমরা ইউজুয়ালি হচ্ছে বেগুনি করি যেমন ভাবে, তেমন ভাবে কচি পাতাটা দিয়ে ওনারা হচ্ছে বেসনের ব্যাটার করে সেটা দিয়ে ওনারা ভেজে খেতেন। আমাদের বাংলাদেশ আসলে সব দিক দিয়েই অনেক ভার্সেটাইল, সেটা ঋতু বৈচিত্র্যের জায়গা থেকে হোক, প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা থেকে হোক, আর হোক সেটা রন্ধন শিল্পে বা খাদ্যাভ্যাসের জায়গা থেকে। সনাতন ধর্মাবলম্বীদের কিন্তু একটা খুব কমন একটা আইটেম হচ্ছে শুক্তো। তো শুক্তোতে কিন্তু তেতো টাইপের কোনো সবজির ব্যবহার অনেক বেশি। তো
ওনারা যেটা করতেন শুক্তো রান্না করার সময় ওনারা হচ্ছে তিতার যে সাবস্টিটিউট সেখানে কিন্তু ওনারা একটু বেশি বয়স্ক যে পাতাগুলো আছে সেগুলো ওনারা পেস্ট করে ব্যবহার করতেন। সেখানে যেমন শিউলির পাতা রয়েছে, পাশাপাশি দক্ষিণাঞ্চলে পাওয়া যায় গিমে শাক বা গিমা শাক, সেটা ব্যবহার করা হয়। তারপরে উচ্ছে বা কাঁকরোল আমরা যেটাকে বলি সেটা যেমন রয়েছে। শুক্তোর কথা শুনলে মানে শুনতে একটু লাগে যে তেতো সবজি কিন্তু আমার প্রচন্ড রকমের প্রিয় এবং অনেক হেলথ বেনিফিটও কিন্তু আছে, যেটা মাল্টিপল ভেজিটেবলস ব্যবহার করছি আমরা। সজনে রয়েছে, কাঁচকলা, আলু, আর এখানে এবার আমরা মাস্টার্ড অয়েল দিচ্ছি 2 টেবিলস্পুনের মতো দিচ্ছি আমরা। 1 টিস্পুনের মতো আমরা পাঁচফোড়ন দিচ্ছি। শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, ভেঙে দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিচ্ছি 2টো। এটা থেকে যখন একটা অ্যারোমা বের হবে তখন আমরা এটাতে কেটে রাখা বেগুনটা দিয়ে দিব। কন্টিনিউয়াসলি নাড়াতে হবে যাতে এটা পুড়ে না যায়। সুন্দর একটা অ্যারোমা কিন্তু অলরেডি বেরিয়ে গেছে। এবার আমরা আমাদের কেটে রাখা যে বেগুনটা পুরোটাই দিয়ে দিচ্ছি এবং দিয়ে সাথে সাথে নাড়াতে হবে। একটা ম্যাজিক হয় দর্শক, বেগুন খানিকটা স্পঞ্জ জাতীয় সবজি হওয়ার কারণে দেখা যায় যে তেল মোটামুটি অনেকটাই শুষে নেয়। তো আপনারা কনফিউজড হবেন না যে আমি যে ভুলটা করতাম যে কখনো বেগুন ভাজি করতে গেলে বা এরকম তেলের উপরে আগে বেগুন দিলে আমি ভাবতাম যে যা তেল তো নেই, আমি এক্সট্রা অনেক তেল দিতাম, কিন্তু যেটা হতো ঝোলের পরে বা ভাজাটা তুলে নেওয়ার পরে অনেকটা তেল বেরিয়ে আসতো। তো এটা নিয়ে টেনশন করার কিছু নেই, আমরা সামান্য লবণ যখন দিব, লবণ থেকে যখন পানিটা ছাড়বে তখন কিন্তু তেলটাও কিন্তু অনেকটা বেরিয়ে যাবে। তো এটা ওয়েল ব্যালেন্সড হয়ে যাবে। এবার আমরা আমাদের বাটা মশলাগুলো দিয়ে দিব। প্রথমে 2 টেবিলস্পুনের মতো দিয়ে দিচ্ছি আদা বাটা, আর 1 টেবিলস্পুনের মতো দিয়ে দিচ্ছি জিরা বাটা। গায়ে গায়ে লেগে আসার পরে আমরা এটাতে কিছুটা পানি দিয়ে দিব। মশলাটা গায়ে লেগে এসছে, এই পর্যায়ে আমরা পানি দিয়ে দিচ্ছি। দর্শক, একদিকে তেলের উপর পাঁচফোড়ন, তারপরে শুকনো লঙ্কা, তেজপাতার একটা ঘ্রাণ তো আমরা পাচ্ছিলাম, এর সাথে যুক্ত হলো যেমন আদা বাটা আর একটু জিরে বাটা। এটা আমরা নরম হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে রাখবো। শিউলি পাতা বাটাটা আমরা কখন দেব? এটা আমরা রান্নার একদম শেষ মুহূর্তে আমরা এটা যুক্ত করব। বাহ, বেগুন একদম সেদ্ধ হয়ে গেছে, নো ডাউট। এবার এই পর্যায়ে আমরা স্বাদের ব্যালেন্সের জন্য কিছুটা চিনি দিয়ে দেব। চিনি দিয়ে আমরা এটা নেড়ে নিব ভালোভাবে। আর এবারে আমরা একটু শুনতে চাই শিউলি পাতার বাটাটা আপনি কি করে তৈরি করেছেন? আচ্ছা, শিউলি পাতার বাটাটায় বেসিক্যালি কিন্তু আমাদের একদম কচি টাইপের যে পাতা, সেই পাতাটা আমাদের নিতে হবে। আর এটার সাথে আমি যুক্ত করেছি হচ্ছে কাঁচামরিচ এবং লবণ। কাঁচামরিচ দেওয়ার কারণ হচ্ছে শিউলি পাতায় কিন্তু কিছুটা তিতকুটে ভাব থাকে, তো কাঁচামরিচ দিলে ওটাতে কিন্তু তিতকুটে ভাবটা চলে যাবে। আর লবণটা দেওয়ার কারণ হচ্ছে শিউলি পাতা যদি আমরা শুধু যদি বাটতাম তাহলে এটার কালারটা চলে যেত, নষ্ট হয়ে যেত। লবণের জন্য কালারটা কিন্তু এত সুন্দর হয়ে যায় বোধহয়। এক্স্যাক্টলি, তো সুন্দর সবুজ রংটা কিন্তু রয়েছে, এটা হচ্ছে রিজন। আর এটা আমি পুরোটাই পাটায় বেটে নিয়েছি। আমি এখানে 1/4 কাপের মতো শিউলি পাতা বাটা দিয়ে দিচ্ছি। এটা খুব বেশিক্ষণ আমরা রাখবো না, কারণ শিউলি পাতা বাটায় দিয়ে যদি বেশিক্ষণ চুলায় রাখি তখন কিন্তু এটার স্বাদটা নষ্ট হয়ে যাবে এবং কালারটাও ঠিক থাকবে না। তো মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতো নেড়েই আমরা চুলাটা বন্ধ করে দেব। এটা দেওয়ার পরে কিন্তু অন্যরকম একটা সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। কিন্তু আমাদের হয়ে গিয়েছে, বার্নারটা বন্ধ করে দিচ্ছি। এবার আমরা সার্ভিংয়ে যাচ্ছি। সরিষার তেল ব্যবহার করাতে এটার অন্যরকম একটা গন্ধ কিন্তু বেরিয়েছে। বেগুন ভাজি, বেগুন ভর্তা, বেগুন পোড়া, আমরা তো কত ধরনেরই খাবার খাই। আজকে তো আমরা শিখে নিলাম শিউলি পাতার বাটা দিয়ে বেগুনের একটা চমৎকার রেসিপি। তো আপু খুব সহজে কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করে ফেললাম ভিন্ন ধারার একটা পুরনো রেসিপি, শিউলি পাতা বাটায় বেগুন, আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আর বরাবরের মতো এই ডিশটাও আমি ডেডিকেট করব আপনাদেরকে, কারণ সাধারণভাবে বেগুন তো আমরা নানানভাবে রান্না করি। একে তো এটা আমাদের খাঁটি দেশি এবং খুবই পুরনো একটা রেসিপি, শিউলি পাতা বাটা দিয়ে বেগুনের কারি। আর অনেস্টলি
আজকে যে দুটো আইটেম আমরা দেখলাম, প্রোটিন এবং পাশাপাশি ফাইবার দুটোই রয়েছে, আপনার কাছে একটু আলাদা করে জানতে চাই যে আমি শুনেছি আপনি আয়ুর্বেদিক ফুড নিয়ে কিছু কাজ করছেন, সেটা নিয়ে যদি একটু বিস্তারিত বলেন। আয়ুর্বেদিক ইনগ্রেডিয়েন্টস নিয়ে আমি কাজ করি 2017 সাল থেকে। আর এইটার সাথে যুক্ত হয়েছে আমি বাংলাদেশের যে আদিবাসী গোষ্ঠীর যে খাবার রয়েছে সেই ট্রাইবাল ফুডগুলো নিয়ে আমি কাজ করছি। আর আমার এই বিষয়গুলো নিয়ে কাজ বলতে শুধু হচ্ছে রান্নার মধ্যে সীমাবদ্ধ নয়, আমি কিন্তু রিসার্চও করি। ইভেন আমি বিভিন্ন ম্যাগাজিনে কিন্তু আমি হচ্ছে কলামও লিখে থাকি। আর আমার ভবিষ্যতে পরিকল্পনা হলো এই রেসিপিগুলো নিয়ে রিসার্চ করে এটা একটু ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাওয়ার, কারণ বাংলাদেশের পার্সপেক্টিভে কিন্তু কেউ কিন্তু রিসার্চ করে না পুরনো খাবার নিয়ে। তো এটা যদি আমরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারি সেটা অবশ্যই আমাদের কুইজিনের জন্য অবশ্যই ভালো একটা দিক। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর বিং হিয়ার। আর সত্যি কথা আপনার থেকে অনেক কিছুই জানলাম, শিখলাম। আমরাও চাই আমাদের ঐতিহ্যবাহী এই কুইজিনগুলো আমাদের মধ্যে যেন টিকে থাকে এবং বিশ্বব্যাপী যেন ছড়িয়ে পড়ে। আর দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। আপনাকে অনেক ধন্যবাদ দর্শকদের আমাদের সাথে থাকার জন্য, সেই সাথে জিটিভি এবং এক্সপার্টকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। নিশ্চয়ই। আর আমাদের এই যাত্রাপথে নিশ্চয়ই দেখা হয়ে যাবে আগামী কোনো দিনে, আগামী কোনো পর্বে। প্রিয় দর্শক, প্রত্যেকবারের মতো আমাদের এই পর্বেও ছিল আমাদের ঐতিহ্যবাহী দুটো রান্না আপনাদের সামনে তুলে ধরা। প্রথমে আমরা দেখিয়েছি গোয়ালন্দের খুব স্পেশাল একটি রেসিপি, গোয়ালন্দ স্টিমার চিকেন, এবং পরবর্তী রেসিপি ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার শিউলি পাতা বাটায় বেগুন। আজকের মতন আমি বিদায় নিচ্ছি এক্সপার্ট ডিশওয়াশ নিবেদিত রান্নাবান্না অনুষ্ঠান থেকে। তবে আগামী পর্বে নিশ্চয়ই আবারও হাজির হয়ে যাব নতুন কোনো শেফের পছন্দের কিছু রান্না নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, জিটিভির সাথেই থাকুন।